যখন মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় তখন বলা হয় যে ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে হারেনি, ইস্টবেঙ্গল অন্য কোনো দলের কাছে হেরেছে যেটা মোহনবাগান নয়। তখন বলে এটিকে মোহনবাগান বা এটিকের কাছে ইস্টবেঙ্গল হেরেছে, এইরকম ভাবে তারা প্রচার করে ইস্টবেঙ্গল সমর্থকরা। আর যখন ইস্টবেঙ্গল মোহনবাগানকে কোনো ক্রমে ড্র করে দেয় বা কোনো দৈবাত যদি মোহনবাগানকে হারিয়ে দেয় বা দিতে পারে অথবা ড্র করে দিতে পারে, তখন কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা এই কথা বলতে চায় যে ইস্টবেঙ্গল মোহনবাগানকেই হারিয়েছে। বাট মোহনবাগান যখন ইস্টবেঙ্গলকে হারায় তখন কিন্তু তারা বলে না, আমরা মোহনবাগানের কাছে হারিনি, আমরা এটিকের কাছে হেরেছি। তাদের লাইসেন্স কাগজপত্র দেখাতে হবে যে তারা মোহনবাগান, এই প্রচার করে। আমি আজকে এই প্রসঙ্গে যাব না, কে মোহনবাগান, কে এটিকে, কে ইস্টবেঙ্গল, কখন ইস্টবেঙ্গল বলবে যে মোহনবাগানকে হারিয়েছি আর কখন ইস্টবেঙ্গল বলবে যে না, আমরা মোহনবাগানের কাছে হারিনি, আমরা এটিকের কাছে হেরেছি, এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তাহলে আমরা আলোচনা করব কালকের সেই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে, অর্থাৎ কলকাতা ডার্বি। তবে এখানে একটা কথা আছে, আর কতদিন এই ম্যাচটাকে ডার্বি বলা হবে? একটা 1 নম্বর দল, একটা আবেগের খেলা, ঠিক আছে, মোহনবাগান ইস্টবেঙ্গল ঘটি বাঙালের লড়াই, এটা একটা আবেগের খেলা, এটা আমরা মানছি। কিন্তু দিনের পর দিন আইএসএল এ আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানের কাছে হেরেই চলেছে। তো এখন পর্যন্ত মোহনবাগান যে ফর্মে আছে, যে তুরন্ত ফর্মে মোহনবাগান আছে, ইস্টবেঙ্গল কিন্তু সেই জায়গায় 11 নম্বর স্থান দখল করেছে। তবুও আপামর জনতার কাছে, বাঙালির কাছে ইস্টবেঙ্গল মোহনবাগান একটা ডার্বি ম্যাচ এবং সেই হিসেবে আমরা দেখছি এবং রেসপেক্ট করছি। কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু এটা মানতে চাইছে না। কখনো এটাকে ডার্বি বলছে আর কখনো বলছে একটা বিদেশি দলের সঙ্গে খেলছি। বুঝতে পারছি না ভাই কি বলতে চাইছে। তবে আসে আগামী দিনের খেলার কথায়। যেহেতু একটা হাই ভোল্টেজ ম্যাচ, ডার্বি ম্যাচ, উত্তেজনা তুঙ্গে থাকবে। ইস্টবেঙ্গল চাইবে এই ম্যাচ থেকে অন্তত পক্ষে 1 পয়েন্ট পেতে বা 3 পয়েন্ট পেতে, এবং সহজ হবে না এই ম্যাচটা। এটা কিন্তু আপামর বাঙালি কিন্তু বুঝতে পারছে। মোহনবাগানের প্লেয়াররা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং হোসে মলিনা এই মুহূর্তে ওই ডার্বি ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলতে রাজি নয়। তার সাফ কথা, যতক্ষণ না পর্যন্ত ডার্বি ম্যাচ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো ম্যাচ নিয়ে একটা বক্তব্য সে রাখবে না। সুতরাং কতটা ফোকাসড হয়ে রয়েছে মোহনবাগানের কোচ সহ সমস্ত প্লেয়ার বোঝাই যাচ্ছে। এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কিন্তু প্রত্যেকটা প্লেয়ার 100% দিয়ে ম্যাচ থেকে অন্তত কিছু পয়েন্ট নিয়ে তারা একটু উপরে যাওয়ার চেষ্টা করবে এবং তার জন্য ইস্টবেঙ্গলকে যা করার তাই করতে হবে। ইস্টবেঙ্গলে এই যে নতুন কোচ অস্কার ব্রুজো, সে কিন্তু একটা মন্ত্র ঢুকিয়ে দিচ্ছ, মারো, ধরো, ছড়ো, যে কোনো ভাবেই হোক টাফ ফুটবলটা খেলো। অর্থাৎ টাফ ফুটবল খেলো এবং রেফারির সমালোচনা করো। টাফ ফুটবল খেলতে গিয়ে যদি লাল কার্ড দেখাও তাহলে রেফারির সমালোচনা করো, যেটা ব্রুজো একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে ইস্টবেঙ্গল যদি কোনো কারণে বিরূপ ফুটবল খেলে কোনো কার্ড দেখে তাহলে মুন্ডুপাত করা হচ্ছে রেফারির। এর ফলে কি হচ্ছে? এর ফলে কিন্তু ইস্টবেঙ্গলের একটা অ্যাডভান্টেজ থেকে যাচ্ছে। সেই অ্যাডভান্টেজটা কি না, রেফারির উপর একটা চাপ সৃষ্টি করেছে, যাতে সেই সমস্ত রেফারি পরবর্তী ম্যাচে অন্ততকে বাঁশি বাজাবার আগে 2-3বার ভাববে। প্রচন্ড পরিমাণে চাপ সৃষ্টি করেছে রেফারির উপরে। তারা বলতে চাইছে যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। যত রেফারি আছে নাকি ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে কার্ডগুলো অ্যাকচুয়ালি রেফারি দেখাচ্ছে সেই কার্ড পাওয়ারই যোগ্য। প্রচন্ড টাফ খেলতে বলেছে ব্রুজোর, যে এই যে সাফল্যের পেছনে ব্রুজো বলেছে প্রচন্ড টাফ খেলো এবং টাফ খেলে বিপক্ষ প্লেয়ারকে এমনভাবে ইনজোর করো যাতে সেই ম্যাচ পরবর্তী ম্যাচ খেলতে না পারে। এবং স্বাভাবিক যে এই দৃশ্য দেখার পর লাইন্সম্যান সহ রেফারিরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, হয় হলুদ কার্ড নয় লাল কার্ড দেখাচ্ছে এবং তাতেই কিন্তু ব্রুজো চটে যাচ্ছেন এবং রেফারির বিরুদ্ধে কিন্তু সমালোচনা করে যাচ্ছেন। এবং এইভাবে রেফারিকে কিন্তু একটা মানসিক
প্রেসারের মধ্যে ফেলে দিচ্ছে এবং সেই প্রেসার কিন্তু আগামী দিনে অর্থাৎ কালকের ডার্বিতেও কিন্তু আমরা দেখতে চলেছি। সহজে কিন্তু রেফারি কার্ড বের করবে না, এটা কিন্তু বুঝে নিতে হবে মোহনবাগানের প্লেয়ারদের এবং সেইভাবে মোহনবাগানের প্লেয়ারকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। মোহনবাগানের প্লেয়ার মনবীর থেকে লিস্টন ক্লস কিন্তু কড়া ট্যাকেলের মুখে পড়বে কালকে, এটা বোঝা যাচ্ছে এবং রেফারি সেক্ষেত্রে কার্ড বের করতে কিন্তু দ্বিধাবোধ করবে, শুধু তাকে মেন্টালি যে ব্ল্যাকমেল করা হচ্ছে রেফারিদের এবং তার জন্যই কিন্তু এটা হতে পারে। সুতরাং মোহনবাগান প্লেয়ারকে কিন্তু এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইস্টবেঙ্গল কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বে না, সেটা বুঝেই কিন্তু মোহনবাগানকে খেলতে হবে। যাক, এবারে বলা যাক যে মোহনবাগানে কে খেলবে কে খেলবে না। অনুরুদ্ধ থাপা দুর্ভাগ্যবশত হ্যামস্ট্রিং এর চোট পাওয়ার জন্য কালকের ম্যাচে নেই পরিষ্কার, সুতরাং মাঝমাঠে আপুইয়া এবং সাহালি হয়তো শুরু করবে এবং তার উপরে গ্রেগ স্টুয়ার্ট এবং ফরওয়ার্ডে হয়তো জেমি ম্যাকলারেন বা জেসন কামিন্স স্টার্ট করবে। রাইট ব্যাকে যাকে দেখা যাবে হচ্ছে আশিস রায় এবং লেফট ব্যাকে হচ্ছে সুভাশিস বোস, দুজন সেন্ট্রাল যে ব্যাক আছে বা ডিফেন্ডার আছে টম আলডেড এবং আলবার্টো রড্রিগেজ একদম ধরা। হয়তো প্রথম থেকে কালকে গ্রেগ স্টুয়ার্ট খেলতে পারে, হয়তো সেকেন্ড হাফে হয়তো দিমিত্রি পেট্রাস নামবে, এইভাবেই প্ল্যান করা আছে। দেখা যাক কি হয় কালকে। মোহনবাগানের সব থেকে উইক পয়েন্ট যে জায়গাটা আছে সেটা হচ্ছে আশিস রায়ের দিকটা। আশিস রায়ের দিকে আমি বলবো যে আসে কড়া ট্যাকেল বা ট্যাকেলের দিক দিয়ে কোনো সমস্যা নেই, ডিফেন্ডিংটা সে দারুণ করছে, তার কিছু ভুল বা সিদ্ধান্তের জন্য, কিছু ভুল মিসপাসের জন্য মাঝে মাঝে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হচ্ছে, যার থেকে কিন্তু গোলও কনসিভ করতে হচ্ছে মোহনবাগানকে। অর্থাৎ আশিস রায়কে এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু আশিসের কিন্তু ডিফেন্ডিং মোবিলিটি কিন্তু অত্যন্ত সুন্দর, অত্যন্ত পারফেক্ট হচ্ছে, অর্থাৎ তার ডিফেন্ডিং যে এবিলিটি সেখান দিয়ে কিন্তু আমাদের কোনো প্রশ্ন নেই। পাশাপাশি যদি বলি সুভাশিস বোস কিছুটা স্পিডে সে হেরে যাচ্ছে, বিপক্ষ প্লেয়ার স্পিডে হয়তো তাকে পরাজিত করছে, কিন্তু তার যে অভিজ্ঞতা, যার যে এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু ওই যে একটা অস্বস্তিকর যে একটা পরিবেশ তৈরি হচ্ছে বা একটা যে বিড়ম্বনা তৈরি হচ্ছে ডিফেন্সে, সেটা কিন্তু ট্যাকেল করতে পারছে সুভাশিস বোস, এটা আমরা কিন্তু খেয়াল করেছি। কালকে লিস্টন ক্লাসও এবং মনবীরকে কিন্তু যথেষ্ট উইং দিয়ে যথেষ্ট সচল রাখতে হবে, এটা বোঝা যাচ্ছে। এবং লিস্টন কিন্তু ডার্বি ম্যাচে তার কিন্তু 100% দেবে, এটা কিন্তু সে বলে দিয়েছে এবং কালকে লিস্টনকে আমরা একটা অন্য রূপে হয়তো দেখতে পারি। এবং সদ্য বিবাহ করে মনবীর ফিরেছে, সেও চাইবে একটা সুখকর স্মৃতি, ডার্বি ম্যাচে একটা এমন কিছু করতে যাতে সবার মনে একটা দাগ লাগে। আর ডার্বি ম্যাচ বলতেই আমরা যার কথা বলি সে হচ্ছে দিমিত্রি পেট্রাস। তার সে বিখ্যাত সেলিব্রেশন কালকে দেখতে পাবো কি পাবো না সেটা দিমিত্রি পেট্রাসই জানে আর ঈশ্বর জানে। দিমিত্রি পেট্রাস ডার্বি ম্যাচে গোল করবে না এটা কিন্তু আমার মনে হয় না। কালকে মনে হচ্ছে দিমিত্রি পেট্রাস পেনাল্টি হোক যাই হোক একটা গোল হয়তো করবে, এটা কিন্তু আমাদের বিশ্বাস। অর্থাৎ কালকের ম্যাচটা মোহনবাগান কষ্ট করে হলেও জিতবে এবং মোহনবাগানের জয়ের ধারা কিন্তু অব্যাহত থাকবে বলে আমার মনে হয়। এবার তোমাদের কি মনে হচ্ছে তোমরা বলবে, কালকের ম্যাচে মোহনবাগান কত গোলে জিততে পারে? আমি আগাম কোনো ভবিষ্যৎবাণী করব না, যেহেতু এটা ডার্বি ম্যাচ, তাও একটা করে যাচ্ছি যে মোহনবাগান হয়তো এই ম্যাচে 2 অর্ধে 2টো গোল করতে পারে এবং হয়তো দুর্ভাগ্যবশত একটা গোল কনসিভও করতে পারে। জানি না কালকে ক্লিনশিট রাখতে পারবে কিনা। আশা করছি কালকের ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট মোহনবাগান ঘরে তুলবে এবং তার লিগ শীর্ষে এখন পর্যন্ত যে অবস্থান সেটা অব্যাহত থাকবে। এই হলো মোহনবাগানের বিভিন্ন প্লেয়ারকে নিয়ে আলোচনা। কালকে মোহনবাগান ডার্বি ম্যাচ খেলছে, জিতছে, এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখো, যাতে পরবর্তীকালে এই চ্যানেলে পদেও ভিডিওগুলো সবার প্রথম তোমরাই দেখতে পারো। এই বলে আজকে বিদায় নিচ্ছি। গুড নাইট।